তাকে ফয়সাল আর ফারিয়ার রিলেশনের কথাগুলো বললে হয়তো সে নিজেই বিয়ে বন্ধ করে দিবে। কারেক্ট। এখন কি করবি? এই বিয়ে কবে রে? আগামী সপ্তাহে। ফয়সালকে কল দে আর মেয়েটার পুরো ডিটেলস জেনে নে, আর মেয়েটার নাম্বারও নিয়ে নে। এখন কল দিব? না, বিয়ের পরে দিস। ওকে নিয়ে তাড়াতাড়ি কল দে। ফারিয়া কল দিল। তারপর অনেকক্ষণ কথা বলে মেয়েটার পুরো ডিটেলস নিল আর নাম্বারও বাসার অ্যাড্রেস নিল। সব নিয়েছিস? হুম। ওরে কল দিয়ে জিজ্ঞেস কর কোথায় আছে, তারপর আমরা সেখানে গিয়ে ওর সাথে কথা বলবো। ওকে যদি জিজ্ঞেস করে আমি কে, তখন কি বলবো? বলবি তুই ফয়সালের কাজিন, এখন ওর সাথে দেখা করতে চাচ্ছিস। আচ্ছা ঠিক আছে। এরপর ফারিয়া মেয়েটাকে কল দিল। কয়েকবার কল দিল কিন্তু কল রিসিভ করতেছে না। কল তো ধরছে না। আচ্ছা ঠিক আছে, তুই রাতে কল দিয়ে দেখা করতে বলবি, সকালে আমরা সবাই যাব, তারপর মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলবো। যদি এটাতে কাজ না হয়? তাহলে তন্নিকে দিয়েই করতে হবে, আর কোনো অপশন নেই। আচ্ছা বাদ দে, দোয়া কর যাতে মেয়েটাই বিয়ে বন্ধ করে দেয়। ওকে চল তাহলে। এই ফারিয়া, তুই কথা বলে সবকিছু ঠিকঠাক কর। ওকে। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো জুয়েল। রাতে পড়তেছে, তাকে ফারিয়া কল দিছে। বল। দোস্ত, মেয়েটার সাথে কথা বলেছি। গুড, কি বললো? ও দেখা করতে রাজি হয়েছে। তো কোথায় দেখা করবি সেটা বলেছিস? রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ওকে, 9টায় রেডি থাকিস। ওকে, তুই একটু তাড়াতাড়ি আসিস। ওকে, তুই বাকিদের বলে দে। ওকে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেস্টিন রেস্টুরেন্টে চলে গেল। গিয়ে দেখে সে ছাড়া সবাই আছে। কিরে, তোর এত দেরি কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কল ধরিস না কেন? মোবাইল চেক করে দেখে 10 বার কল দিয়েছে। সরি রে, মোবাইল সাইলেন্ট ছিল। আচ্ছা বাদ দে, মেয়েটা এসেছে? হুম। তো তুই বাইরে কেন? তোর জন্য আয়মান আর সাদিয়া ভিতরে কথা বলতেছে। আচ্ছা চল। তারপর ভেতরে গেল, মেয়েটার সাথে অনেক কথা বলল। তারপর ফারিয়াকে ইশারা দিয়ে বলল ওর কথাগুলো বলতে। তারপর ফারিয়া ওর সবগুলো কথা বুঝিয়ে বলল। ওরাও সবাই একসাথে মেয়েটাকে বোঝালো, কিন্তু মেয়েটা উল্টো রিয়াক্ট দেখিয়ে বলে, এটা কোনো ব্যাপার না। বিয়ের আগে সবারই দু একটা প্রেম থাকে, আমারও ছিল। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মানে বিয়েটা হচ্ছে, আপনি ফয়সালকে ভুলে যান। পারলে আপনিও অন্য কাউকে বিয়ে করে নেন। তার মানে আপনি বিয়েটা করবেন? হুম। সবকিছু জানার পরেও আপনি ওর মাঝে কি পেয়েছেন? দেখেন, ফয়সাল দেখতে অনেক হ্যান্ডসাম এবং ধনীও, ভালো চাকরিও করে। সো আমি কেন, আপনি এমন ছেলের হাতছাড়া করবেন না। কিন্তু না, কোনো কথা নাই, আপনি যেতে পারেন। তারপর মেয়েটা চলে গেল। এবার কি হবে? এই ন্যাকামি থামা, তন্নিকে দিয়ে করব। কিন্তু তন্নি আমাদের কথা শুনবে না। সেদিন আমরা ফ্রেন্ডশিপ করিনি, সবাই উঠে চলে আসছি। এই জুয়েল, তুই বললে ও শুনবে? সরি, শুনলেও আমি বলবো না। কেন? বলে গেছিস ও কি কি করেছিল? এখন এগুলো বলে কোনো লাভ আছে? তোর বল, আমি ওর সাথে কথাই বলবো না। আচ্ছা বাদ দে, তোদের কাউকে বলতে হবে না। এ কথা বলে উঠে চলে গেল। এক এক করে সবাই চলে গেল, জুয়েল একাই বসে রইল। তারপর জুয়েল চলে গেল। ও জানে ওরা সবাই ওর উপর রাগ করে আছে, কিন্তু তন্নি মেয়েটাকে একটুও তো সহ্য হয় না, আর ফ্রেন্ডশিপ তো প্রশ্নই আসে না। রাতের বেলা বাসায় বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। মোবাইল নিয়ে এফবি লগ ইন করলো। ফারিয়া অনেক দুঃখের স্ট্যাটাস দিয়েছে, সবগুলোতে বন্ধুদের বিরুদ্ধে লেখা। স্পষ্ট দেখতে পাচ্ছে সব কথা ওকেই মিন করে বলেছে। তারপর ভাবলো তন্নির সাথে কথা বলেই ফেলা যাক। যেটাই হোক, ফারিয়া ওর খুব ভালো বন্ধু, আর বন্ধু তো বন্ধুর জন্যই। পরের দিন কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলো তন্নি কখন আসে। এই তো আসতেছে। তারপর তার কাছে গেল, ওকে পেছন থেকে ডাক দিল। তারপরেই, কি ব্যাপার মিস্টার, আপনি তো আমাদের সহ্যই করতে পারেন না, তো এখন ডাকতেছেন কেন? ফ্রেন্ডশিপ করতে চাইছিলাম, তুই একটা রিকোয়েস্ট, তুই আমার সাথে সেদিন দেখালি, এমন ভাবে উঠে চলে গেলি যেন আমরা চিড়িয়াখানার ভয়ঙ্কর প্রাণী। আমি রাজি। কি রাজি? আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতে। সত্যি নাকি কোনো মতলব আছে?
মতলব থাকলে প্রথমেই আপনাদের সাথে ফ্রেন্ডশিপ করতাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে সবাই ফ্রি। বাকিরা কোথায়? ওরা এখনো আসেনি। ও আচ্ছা, ওইদিকে গিয়ে বসি। চলেন। ওয়েট, আবার কি হলো? তুই না আমার ফ্রেন্ড, তাহলে আপনি করে বলছিস কেন? তো কি বলবো? তুই করে বলবি সবার মতো। আচ্ছা ঠিক আছে। তারপর ওদের সাথে গাছতলায় গেল। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই ওর উপর কালকের ব্যাপারটা নিয়ে রেগে আছে। এজন্য সকাল থেকে কেউই কল দেয়নি, কলেজেও আসছে না। কি রে, তোর কি মন খারাপ? না ঠিক আছি। জুয়েল শুধু বসে আছে তন্নি কখন একা হবে আর কখন ওরে কথাগুলো বলবে। একটু পর লিজা বলল, এই তোরা থাক, আমি পেলাম। তোর আবার কি হলো? বাবা আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। ওকে যা তাহলে। এই তুইও যাবি? না, আরো কিছুক্ষণ আছি। তারপর লিজা চলে গেল। জুয়েল আর তন্নি চুপচাপ বসে আছে। ওর সাথে যে এইভাবে বসবে কখনো কল্পনাও করেনি। যেখানে সে ওকে দেখলেই হুমকি দিত, আর সেখানে ওর সাথে বসে আড্ডা দিচ্ছে। বাস্তবতা কি থেকে কি হয় বোঝাই মুশকিল। জুয়েলের চুপ থাকা দেখে বলল, কিরে, চুপচাপ বসে থাকবি নাকি কিছু বলবি? আপনার সাথে, সরি, তোর সাথে একটা কথা ছিল। তো বল, চুপ করে আছিস কেন? জুয়েল এবার ফারিয়া আর তন্নির মামাতো ভাই ফয়সালের রিলেশনের কথা বলল এবং এর আগে যা যা হয়েছে সবকিছু বলল এবং ওর মামাকে কি কি বলতে হবে সেটাও বলে দিল। আচ্ছা, এই তাহলে আসল কথা। তুই সে কারণে ফ্রেন্ডশিপ করেছিস? আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোর ভেতরে কোনো ঘাপলা আছে। যে ছেলে আমাকে এক সেকেন্ডও সহ্য করতে পারে না, আর সে নিজেই এসেছে ফ্রেন্ডশিপ করতে, আমি প্রথমেই বুঝছি। এই না, আমি এটার জন্য ফ্রেন্ডশিপ করিনি। তো কেন করলি? আগে করিসনি কেন? আসলে আমি ভাবছি কিছুদিন পর সব পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে ফ্রেন্ডশিপ করব। আর যতই হোক আমরা সেম ক্লাসে পড়ি, ফ্রেন্ডশিপ রাখা দরকার। বুঝলাম। তো এখন কি করতাম? যদি তোর মামাকে বলে বিয়েটা বন্ধ করে দিতি তাহলে ভালো হবে। হাতে সময় নাই, আর কয়েকদিন পরেই বিয়ে। ওকে চল। কোথায়? কোথায় আবার? মামার বাসায়। ওকে চল। তারপর ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে তন্নির মামার বাসার দিকে রওনা দিল। কলেজ থেকে একটু দূরেই ওর মামার বাসা। মেয়েটা যে এত কথা জানে ওর সাথে না বের হলে জানতোই না। একটু পর ওর মামার বাসায় গেল। সে ওকে সোফার রুম দেখিয়ে বসতে বলল, তারপর নিজে অন্যদিকে চলে গেল। জুয়েল বসে বসে ভাবছে কাজটা হবে কিনা। তারপর তন্নি ওর মামাকে নিয়ে জুয়েলের কাছে আসলো। জুয়েল সালাম দিল, বসে কিছুক্ষণ গল্প করলো। তারপর তন্নি ফয়সালের বিয়ের ব্যাপারে বলল, কিন্তু ফয়সালের যে রিলেশন আছে সেটা বলেনি। তন্নি নিজে থেকে অনেকগুলো মিথ্যে কথা বলে প্রায় ওর মামাকে নিস্তব্ধ করে দিল। মেয়েটার বুদ্ধি দেখে জুয়েল রীতিমতো একটা টাসকি খেলো। তারপর ওর মামা বলল, তোরা এত কিছু কি করে জানিস? আরে আমার ভাইয়ের বিয়ে আর আমার ভাবির সম্পর্কে একটু খবর নিব না তা কি করে হয়, তাই খবর নিলাম। ও মামা প্লিজ, তুমি ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিও না। একটা মাত্র ছেলে তোমার, ওর যদি কিছু হয়ে যায় কি করবে এই টাকা সম্পদ দিয়ে? বোঝাই যাচ্ছে মামা পুরো ইমোশনাল হয়ে গেছে। বেচারা মনে হচ্ছে কেঁদেই দিবে। লিমার বাবা আমার সাথে এত বড় মিথ্যে কথা বলেছে? নিজের মেয়েকে আমার ছেলের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য এসব করেছে? মামা। কিন্তু মা, আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিছি। আমি এক কথার মানুষ, এখন কথার খেলাপ কি করে করি? খেলাপ কেন করবে? তুই ওই দিনই ভাইয়ার বিয়ে দাও। আরে এত তাড়াতাড়ি ওর জন্য মেয়ে কোথায় পাবো? সেটা আপনি আমাদের উপর ছেড়ে দেন। পারবে নাকি তোমরা? চেষ্টা করতে তো আর সমস্যা নাই, আপনি শুধু লিমার সাথে বিয়েটা ক্যান্সেল করেন। ওকে বাবা। মামা বিকেলবেলা রেডি থাকবে, আমরা পাত্রী দেখতে যাব। জুয়েল আর মামা অবাক হয়ে তার দিকে তাকালো। পাত্রীকে? সেটা না হয় বিকেলেই দেখবে। ফয়সাল ভাইয়াকেও বলো রেডি থাকতে। আচ্ছা ঠিক আছে। মামা আমরা তাহলে আসি, বিকালে দেখা হবে। খেয়ে যাও। না, আমাদের কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। এরপর বাসা থেকে বেরিয়ে আসলো। কিরে, কেমন দিলাম? পুরাই 100। আপনি একটা জিনিস মাইরি, দেখতে হবে না মেয়েটা কার। পয়সা ঢং করতে হবে না, আরো একটা কাজ করতে হবে। কি কাজ? ফারিয়াদের বাসায় বলতে হবে, না হলে ওরা জানবে কি করে। দাঁড়া, আমি ওর আম্মুকে কল দেই। আচ্ছা দে। কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আন্টি, আছি মোটামুটি। আপনি?
আছি, আল্লাহ রাখছে। আন্টি ফারিয়া কোথায়? কলেজে আসেনি যে? জানি না বাবা, মেয়েটা কালকে থেকে কিছুই খাচ্ছে না, দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। আন্টি একটা কথা ছিল। বলো। জুয়েল পুরো বিষয়টা বুঝিয়ে বলল এবং এটা বলল বিকেলবেলা ওরা সবাই দেখতে আসবে। আন্টিও কেমন জানি একটু একটু খুশি আছে। তাহলে এই ব্যাপার। আর দেখো, মেয়েটা আমাকে কিচ্ছু জানায়নি। আন্টি ফারিয়া ভয় জানায়নি। ভয়ের কি আছে? আমি তো ওর মা, ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার আর ওর বাবারও প্রথমে প্রেম ছিল, তারপর বিয়ে। আন্টি আরেকটা কথা। বলো বাবা। আমি যে আপনাকে কথাগুলো বলেছি ফারিয়াকে কিছু বলবেন না, আর ফয়সাল যে ওরে দেখতে আসছে সেটাও বলবেন না। কেন বাবা? ওরে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিল। সব ঠিক আছে? তুই তাহলে যা, দুপুরে খেয়ে রেডি হয়ে নিস। দেখা কোথায় করবি? মানে ফারিয়াকে কোথায় দেখাবি? সিজলার রেস্টুরেন্টে দেখালে কেমন হয়? যেটা ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যা। তারপর তন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো জুয়েল। আজকে কেমন যেন একটা অন্যরকম আনন্দ লাগছে। খাওয়া দাওয়া করে জুয়েল ফারিয়ার আম্মুকে কল দিয়ে সবকিছু বলে, কোথায় আসতে হবে সেটাও বলে দিল। আরো বলল সানি আরমানা সাদিয়াকে সাথে করে নিয়ে আসতে। তারপর রেডি হয়ে তন্নিদের বাসার সামনে চলে গেল। কিছুক্ষণ পর সে আসলো। তারপর দুজনে ওর মামার বাসায় চলে গেল। সেখান থেকে সবকিছু ঠিকঠাক করে ওদেরকে সাথে নিয়ে সুইজারল্যান্ডে চলে গেল। ফারিয়ার আম্মু আব্বু, ওর বাবা, ওর মামা, আরো কয়েকজন লোক। তারপর সানি আইমানা সাদিয়া সবাই আগে থেকে এসে বসে আছে। এরপর জুয়েল যাও গেল। জুয়েলকে আর তন্নিকে একসাথে দেখে সানি আইমান সাদিয়া ফারিয়া এমন ভাবে তাকালো যেন তারা আকাশ থেকে পড়েছে। সে ওদের সাথে কোনো কথা না বলে ফয়সালের পাশে গিয়ে বসলো। ফয়সাল আর ফারিয়া একে অন্যকে দেখে খুশিতে একেবারে শেষ, বারবার ওদের দিকেই তাকাচ্ছে। তন্নি এসে জুয়েলের পাশে বসলো। আজকে একটা কালো শাড়ি পরেছে দেখে অন্য রকম একটা ভালো লাগা কাজ করতেছে। জুয়েলের এই অবস্থা দেখে সানি শুধু এপাশ ওপাশ করতেছে, মনে হয় ও জ্বলতেছে। যাই হোক, কথাবার্তা শুরু হলো। সবাই সবার সম্পর্কে জানলো, খবর নিল। ফয়সালকে আর ফারিয়াকে কথা বলার জন্য একটা রুমে পাঠিয়েছে। একটু পর দুজনে আবার রুমে আসলো। দুজনেই হেসে হ্যাঁ সূচক সম্মতি দিল। যাক, সবাই রাজি। বিয়ের দিন তারিখ শোনার পর ফারিয়ার বাবা প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়। সব ঠিকঠাক। জুয়েল আস্তে করে উঠে বাইরের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সাদিয়া পেছনে এসে, কিরে এখানে কি করিস? কিরে শালা, একা একা এত দূর একবার বললিও না। সরি দোস্ত, আমরা না বুঝে তোর সাথে এই 2 দিন ব্যাড বিহেভ করেছি। একটু পর ফারিয়া আসলো। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে কিছুই হতো না। আমি কারো বন্ধু না, শুধুমাত্র ব্যবহারের পাত্র মাত্র। প্লিজ এভাবে বলিস না। আমি ভাবছি তুই তন্নির সাথে কথা বলবি না, তাই তোর উপর একটু রাগ হলো। আচ্ছা, তোরা তাহলে আগে থেকে প্ল্যান করে রাখছিলি? আরে না, ও ডাক ভাঙতেছে। আচ্ছা শোন, ওনারা চলে যাক, আমরা চল কোথাও গিয়ে বসি, একটু আড্ডা দিই। ফয়সাল ভাইয়াও থাকবে। ওকে চল। তারপর সবাই মিলে একটা কফি শপে গেল। সাদিয়া জিজ্ঞেস করলো, এবার বল এত কিছু কি করে করলি? তোর মাথায় বুদ্ধি আছে মাইরি? জুয়েল দোস্ত, বলছিলাম কি, তুই তো সাদিয়া আর আইমানকে সিস্টেম করে দিলি, এখন ফারিয়াকেও করে দিলি। এবার আমার ব্যাপারে একটু চিন্তা কর। চুপ কর সালা, তোর কপালে প্রেম নাই। তন্নি জুয়েল, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদেরকেও ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু করার জন্য। আর এখানে ধন্যবাদের কি আছে? আপনারা হলেও তো এই কাজটাই করতেন। আচ্ছা চল উঠি, অনেক দেরি হয়ে গেছে। তারপর বাসায় চলে গেল। রাতের বেলা তন্নি কল দিল, অনেকক্ষণ কথা বলল। তারপর কালকে সকালে একা দেখা করার জন্য বলল। সকালে ঘুম থেকে উঠে ওর দেওয়া ঠিকানায় চলে গেল। গিয়ে দেখে তন্নি আগে থেকেই বসে আছে। কিরে এত দেরি হলো যে? হেঁটে আসছি তো তাই। বল কেন ডেকেছিস? না এমনি, বস এখানে। বাসায় ভালো লাগছে না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিই। ও আচ্ছা। আচ্ছা তোর কি আসলেই কেউ নেই? আছে আবার নেইও। বুঝলাম না। আচ্ছা বুঝিয়ে বলছি। তো এতদিন যে সবাইকে বলেছিস তোর কেউ নেই, তুই এতিম? এমনি। তো তোর আব্বু আম্মুর কাছে আর ফিরে যাবি না? যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো একটা চাকরি পাই, তাহলে আবার ওদের সামনে যাব। সরি রে। সরি কেন? আমি না জেনে তোর সাথে এত কিছু করেছি। মনে মনে বলল, সময় হলে দেখতে পারবি আমি কি করি তোর সাথে। আরে ধুর, আমি এগুলো নিয়ে ভাবি না।
যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এগুলো বলে লাভ কি? তবু আমি একটু বেশিই করে ফেলেছি। ফারিয়া কল দিল। কি রে, কই তুই? এই তো বাসায়। বাসায় কি করিস? তাড়াতাড়ি মার্কেটে আয়, আমরা সবাই আছি। মার্কেটে কেন? আরে বিয়ের কেনাকাটা করতে হবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এরপর তন্নিকে নিয়ে মার্কেটে চলে গেল। দেখলো সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই আছে। জুয়েলকে আর তন্নিকে একসাথে দেখে একটু অবাক হয়েছে মনে হয়। কিরে বেটা, সারাদিন তন্নির সাথে কি? আরে আজব, সারাদিন কোথায় দেখলি? আসার সময় রাস্তায় দেখা হয়, তাই ওরেও নিয়ে আসলাম। দেখিস আবার। শালা সবাইরে নিজের মতো মনে করিস কেন? এ তোরা থাম, ভেতরে চল, না হয় আব্বু বকা দেবে। ওকে চল। ভেতরে গেল। সাদিয়া আর তন্নি ফারিয়ার জন্য শাড়ি দেখতেছে। জুয়েল, সানি আর আইমান বাইরে ঘুরঘুর করতেছে। সানি এদিক ওদিক উকি ঝুঁকি দিচ্ছে মেয়ে আছে কিনা। ফারিয়া জুয়েলকে ইশারা দিয়ে বলল, তোরাও যা যা লাগে নিয়ে নে, আজকে খরচ সব আমার। জুয়েল বলল, আমার কিছু লাগবে না। ফারিয়া বাইরে এসে, কিরে তোরা কিছু নিবি না? না রে, আমার লাগবে না। ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। আমি এত কিছু বুঝি না, তোদেরও কিনতে হবে। আচ্ছা একটা কাজ কর, গায়ে হলুদের জন্য 3 জনে 3টা পাঞ্জাবি নিয়ে নে। এটাতে না করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল পাঞ্জাবি দেখি। এই দাঁড়া, আবার কি? তোদের জন্য পাঞ্জাবি আমি চয়েস করব। আচ্ছা ঠিক আছে, সবাই চল। তারপর ওরা একটা পাঞ্জাবির দোকানে গেল। যাওয়ার সাথে সাথে একটা শক্ট খেলো, কারণ ওখানে আব্বু আম্মু আর ওর ছোট মামা ছিল। হঠাৎ করে তাদের দেখে ভেতরটা কেঁদে উঠল। জুয়েল তাড়াতাড়ি বের হয়ে গেল, গিয়ে অন্য একটা গলিতে ঢুকে গেল। এদিকে সানিয়া আর আইমান জুয়েলকে পাগলের মতো খুঁজতেছে। জুয়েল বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন ওরা যাবে। হঠাৎ করে কেউ একজন ওর কাঁধে হাত দেয়। মুহূর্তেই চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে আইমান আর সানি। কিরে, তুই এখানে কি করিস? আর আমরা অন্যদিকে তোকে খুঁজতেছি। কিরে কিছু বলস না কেন, কি হয়েছে? আম্মু আব্বু আর ছোট মামা ওই দোকানে ছিল। মানে আমরা যেখানে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে? তো দেখা কর। তুই পাগল নাকি? যেখানে আমাকে বাসা থেকে বের করে দিছে সেখানে আমি বুঝি ওদের সাথে দেখা করব? এতদিনে সব ভুলে গেছে। তবুও আমি প্রতিষ্ঠিত হওয়া ছাড়া ওদের সামনে যাব না। আচ্ছা সেই জন্য আমরা যখন তোর নাম ধরে ডাকাডাকি করছি, বারবার তোর আব্বু আম্মু আমাদের দিকে তাকাচ্ছিল। তোর আম্মু তো একটুর জন্য জিজ্ঞেস করেনি। আচ্ছা বাদে, এখন চল, ওনারা চলে গেছে। আর শোন, ওদেরকে কিছু বলার দরকার নেই। আচ্ছা চল। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে গেল। আর 2 দিন পরেই বিয়ে। এখন থেকে সবকিছু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। ওরা ব্যস্ত, মোটামুটি সবকিছুই ঠিকঠাক। মহা ধুমধামে বিয়েটা হয়ে গেল। ফারিয়া বিয়ের পরেও পড়ালেখা করবে, এটা আগে থেকেই ঠিক ছিল। বিয়েতে অনেক মজা করলো সবাই। ভালোই বিয়েটা শেষ হলো। বিয়ের কয়েকদিন পর আবার সবাই কলেজে গেল, ক্লাস করলো। ওদের ফ্রেন্ডশিপ আরো মজবুত হলো। সারাদিন সবাই একসাথে থাকে, ভালোভাবেই দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে তাদের কলেজের শেষ প্রান্তে চলে এসেছে। মানে ওদের সবগুলো সেমিস্টার কমপ্লিট, আর 2 দিন পরেই ফাইনাল এক্সাম। আজকে তাদের বিদায় অনুষ্ঠান হবে। স্যাররা সবাই তাদের উদ্দেশ্যে অনেক কথা বলল, ছোটরাও অনেক কথা বলল। অনুষ্ঠান শেষে সবাই মিলে সেই গাছতলায় গিয়ে বসলো, যেখানে ওরা সবাই আড্ডা দিত। সবারই মন খারাপ। যতই হোক, অনেক স্মৃতি জড়ে আছে এই ক্যাম্পাসে। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার পরে সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। হবে না আগের মতো আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া। সবারই মন খারাপ। তারপর অল্প কিছু কথা বলে যে যার মতো বিদায় নিতে লাগলো। এমন সময় তন্নি বলল, সবাই দাঁড়া, তোদের সাথে কথা আছে। বল। ওরা সবাই ওর দিকে তাকিয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। কলেজ জীবনের শুরু থেকে তোদের সাথে আমি খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যখন 3য় সেমিস্টারে আসি তখন জুয়েলও আমাদের সাথে ভর্তি হয়। প্রথম দিন থেকে ওর সাথে আমার ভেজাল শুরু হয়, সেটা তোরা খুব ভালো করে জানিস। তখন সিদ্ধান্ত নিলাম যে করেই হোক ওকে এখান থেকে তাড়াতে হবে। সেদিনও ওরে অনেক থ্রেট দিয়ে যখন আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্ট হয়। আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন শুনি ওই আমাকে বাঁচিয়েছে। তোরা অনেকে রক্ত দিয়েছিলি, তোদের প্রতি আমার সম্মানটা বেড়ে যায়। সেদিন হসপিটালের বেডে শুয়ে ওয়াদা করেছিলাম আর কোনোদিন কোনো ছেলের সাথে বেয়াদবি করব না, পারলে উপকার করব। সেদিন থেকে তোদের সাথে ফ্রেন্ডশিপটা হয়ে যায়। কিভাবে যে এতগুলো দিন চলে গেল আমি বুঝতেই পারিনি। এবার আসল কাহিনী বল, এটা আমরা সবাই জানি। জুয়েল, তোকে আমি ভালোবাসি।
সেই দিন থেকে যেদিন তুই আমাকে বাঁচিয়েছিলি। আবার এটা ভাবিস না যে বাঁচানোর জন্য ভালোবেসেছি, আমি সত্যিই মন থেকে ভালোবেসেছি। তুই এতদিন বলিসনি কেন? যদি ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায় তার ভয়ে আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম। সবাই জুয়েলের দিকে তাকালো। কিরে তুই কিছু বলিস না কেন? আমি কি বলবো? কি বলবি মানে? তন্নি যেটা বললো সেটার উত্তর দে। সরি। মানে ক্লিয়ার করে বল। মানে আমি এসবে জড়াতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আছে অনেক সমস্যা। আমাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর অন্য কিছু। আর তন্নি জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু আমি কখনো কল্পনা করিনি। তোর সমস্যা কোথায়? দেখতেছিস না আমি আর আইমান একসাথে আছি। তোদের লাইফ আর আমার লাইফ এক না, সো আমার দ্বারা এগুলো হবে না। হবে, তুই চিন্তা করে দেখ। হবে না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। মানে তুই তো আমাদেরকে কিছু বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। আমার গার্লফ্রেন্ড আগের কলেজেই পড়ে। কিন্তু কোনো কিন্তু না, যা বলার আমি বলে দিয়েছি। তোরা থাক, আমি গেলাম। তারপর জুয়েল হাঁটা দিল। তনি বারবার ওকে ডেকেছে, কিন্তু ও পেছনেও তাকায়নি, সোজা হাঁটা দিল। আসলে জুয়েল ইচ্ছে করেই করেনি, কারণ ও ওর সাথে যা যা করেছে সেগুলো একটাও সে ভোলেনি। এবার বুঝো কেমন লাগে। আমি তোকে শারীরিক নির্যাতন করব না, মানসিকভাবেই করব। রাতের বেলা সাদিয়া আইমান ওকে কয়েকবার কল দিয়ে বোঝানোর চেষ্টা করলো। জুয়েল কল কেটে দিয়ে মোবাইল অফ করে রেখে দিল। 2 দিন পর এক্সাম। ও এগুলো নিয়ে না ভেবে ভালোভাবে পড়তে লাগলো। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। ওদের অন্য একটা কলেজে সিট পড়ে। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেল। ওই কলেজের ওখানে গিয়ে দেখলো সানি, আইমান, ফারিয়া আর সাদিয়া দাঁড়িয়ে আছে। জুয়েল গিয়ে ওদের সাথে কথা বলল। তন্নিকে দেখছে না, আসবে কি আসবে না সেটাও জিজ্ঞেস করতে পারছে না। ওদের সাথে বসে বসে কথা বলতেছে। একটু পর দেখলো তন্নি আসছে। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। কিরে কি অবস্থা তোর? অসুস্থ নাকি? না, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেল। যে যার মতো পরীক্ষা দিল। বাইরে এসে অনেকক্ষণ আড্ডা দিল, কিন্তু তন্নি একবার ওর সাথে কথা বলেনি। জুয়েলও নিজ থেকে বলেনি। দেখতে চায় সে কতক্ষণ রাগ দেখিয়ে থাকতে পারে। এভাবে সবগুলো পরীক্ষা চলে গেল, তন্নি ওর সাথে কথা বলেনি। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হয়েছে। আজকেই কলেজ লাইফের শেষ দিন। হয়তো আর ওদের সাথে খুব একটা আড্ডা দিতে পারবে না, যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। সানি বলল, এই চল ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চল। জুয়েল, সানি, আইমান একটু দূরে একটা রাস্তার পাশে গিয়ে বসলো। তখন ফারিয়ারা কেউ ছিল না। সানি বলল, বন্ধুর প্রপোজ অ্যাকসেপ্ট করে নে, সমস্যা কি? তুই কি পাগল? ভুলে গেছিস সে আমার সাথে কি কি করেছিল? সেটা তো ভুলিনি, কিন্তু সে তো এখন আমাদের খুব ভালো বন্ধু, তোর ভালো বন্ধু। বন্ধু, কিন্তু সেটাও তোদের উপকারের জন্য করেছি। মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফারিয়া আর ফয়সালের বিয়েটা যেন হয়, সেজন্যই ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। এতে আমার কোনো স্বার্থ নেই। এখন থেকে রিয়েলি বন্ধু হয়ে গেছে, সো অ্যাকসেপ্ট কর ভাই। তোর এত দরদ লাগলে তুই কর, আমার ইন্টারেস্ট নাই। আমাকে তো আর প্রপোজ করেনি, করলে তো সেদিনই অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা ওয়েট, সেদিন তুই বলেছিলি তোর গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। মিথ্যা বলেছিলাম, যাতে তন্নির বাড়াবাড়িটা একটু কমে। এটা না করলেও পারতি। এই থাম, ওরা আসছে। তাকিয়ে দেখে সাদিয়া, ফারিয়া আর তন্নি এইদিকেই আসছে। কিরে তোরা এখানে? আমাদের একটু বললিও না। তোদের দেখতে পাইনি বস, এখানে একটু আড্ডা দিই। তারপর ওরাও বসলো। তন্নি চুপচাপ বসে আছে। ফারিয়া তন্নিকে ধাক্কা দিতেছে কি যেন বলার জন্য। তারপর ফারিয়া নিজেই বলল, জুয়েল দোস্ত, তোর সাথে কথা আছে। বল। তুই কি ওই ব্যাপারে কিছু ভেবেছিস? কোন ব্যাপার? তন্নি যে কথাটা বললো। তোদের সেদিন আমি কি বলেছিলাম মনে নেই? আমার আজকেও সেই একই সিদ্ধান্ত। প্লিজ একটু ভেবে বল। আমার যা ভাবার তা আগেই ভেবেছি, সো অন্য কথা থাকলে বল, না হলে আমি গেলাম। উঠে চলে যাচ্ছিল এমন সময় তন্নি ডাক দিল, ওই দাঁড়া, যা, তোকে ভালোবাসতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। কি? সত্যিই থাকতে পারবি আমার সাথে কথা না বলে? পারবো, তুইও চেষ্টা কর, তুইও পারবি। কিন্তু? কোনো কিন্তু না, তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি। আমি ছোট লোক, এতিম, ফকিরের বাচ্চা, তুই তো বলেছিলি। এখন আবার ভালোবাসিস কেন? এই সব কিছুর জন্য সরি বললাম তো, প্লিজ মাফ করে দে। তোর উপর তো আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, সো মাফের প্রশ্নই আসে না। প্লিজ এমন করিস না, আমি সত্যি। অনেক হয়েছে, এবার থাম, আমি গেলাম।
তন্নি পেছন থেকে কয়েকবার ডেকেছে, জুয়েল তাকায়নি। বাকিরাও অনেকবার ডেকেছে, ও না দাঁড়িয়ে চলে যায়। সেদিন জুয়েলও অনেক কেঁদেছে, হয়তো মেয়েটাকেও ভালোবেসে ফেলেছে, কিন্তু কিছুই করার নেই। সে ওর সাথে যেগুলো করেছে তার ফল ওকে একটু ভোগ করতেই হবে। এভাবে দিন যেতে লাগলো। সানি আইমানের সাথে মাঝে মাঝেই রাস্তায় দেখা হয়, মোবাইলে কথা হয়। ফারিয়া আর সারিয়ার সাথে মোবাইলে কথা হয় বা অনলাইনে টুকটাক কথা হয়। তন্নির সাথে টোটালি কোনো কথা হয় না জুয়েলের। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। মোবাইলে রেজাল্ট দেখে নিল, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে সে। ওদের সবার রেজাল্ট মোটামুটি ভালো হয়, শুধু তন্নিরটা ছাড়া। সেও পাশ করেছে, বাট অন্যদের মতো না। কারণটা হয়তো জুয়েল। রেজাল্ট দেওয়ার পরই বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করে জুয়েল। একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে, ইন্টারভিউ দিল, সবকিছু ঠিকঠাকই ছিল, তাই চাকরিটাও পেয়ে যায়। চাকরি পাওয়ার পর ওদের সবাইকে কলেজের ক্যাম্পাসে আসতে বলল, ট্রিট দেবে। সবাই আসলো, কিন্তু তন্নি আসলো না। কি রে, তুই তো পুরাই চেঞ্জ। কই আগের মতোই তো আছি। না মামা, আগে থেকে একটু অন্যরকম। আচ্ছা বাদ দে, তোর জব কেমন চলছে? ভালোই, তোরা ট্রাই করতেছিস না? না, আমি বাবার অফিসেই করব, সাথে আমার এই দুষ্টু বরটাকেও রাখবো। মামা এই ভুল করিস না, সারা জীবন খোটা শুনবি যে তুই শ্বশুরের টাকা খাস। শালা কয়দিন পর ঘর জামাই করে নিয়ে যাবে, তখন কি করবি? ফারিয়া তো স্যাটেল। তোর জামাই কেমন আছে রে? আছে ভালো। এই তন্নির কি অবস্থা? তোদের সাথে কথা হয়? মাঝে মাঝে। তোর সাথে হয়? আরে না হইলে কি আর তোদেরকে জিজ্ঞেস করি? তুই রাজি করলে কি এমন ক্ষতি হতো? ওইসব কথা বাদ দে, অনেকদিন আড্ডা দেই না, চল ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক বলছিস, চল ঘুরে আসি। ওদের সাথে পুরো বিকেল আড্ডা দিল জুয়েল। সন্ধে বাসায় চলে গেল। এভাবেই দিন কাটছিল, ভালোই আছে। মাঝে মাঝে আম্মু আব্বুর কথা মনে ওঠে, ইচ্ছে করে তাদের কাছে ছুটে যেতে। আজ সব আছে, টাকা সম্মান সবকিছু আছে, কিন্তু নেই বাবা মা। যত কিছুই করুক না কেন, দিন শেষে নিজেকে এতিমই মনে হয়। ইচ্ছে করে এক্ষুনি ছুটে যাক, কোনো এক অজানা শক্তি ধরে রাখে, চাইলেও যেতে পারে না। কিছুদিন পর জুয়েল আর ওর বস গাড়ি নিয়ে একটা দরকারে অন্য একটা জায়গায় যাচ্ছে। গাড়িতে বসে বসে কথা বলতেছে, এমন সময় ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপলো, সাথে সাথে একটা ধাক্কা খেলো। বাইরে তাকিয়ে দেখলো কেউ একজন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। বস ওকে বলল, জুয়েল দেখো তো বাইরে কি হচ্ছে। জুয়েল গাড়ি থেকে নেমে বাইরে গেল, দেখলো একটা বৃদ্ধ লোক গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। জুয়েল গিয়ে পেছন থেকে টান দিয়ে তুলতে তুলতে বলল, সরি আঙ্কেল, ড্রাইভার ভুল করে লাগিয়ে দিয়েছে, আপনার লাগেনি? কারণ লোকটা আর কেউই নয়, সেই হচ্ছে জুয়েলের বাবা। বাবাকে দেখেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। বাবা ওর দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। অবাক হওয়ারই কথা, তার বেশভূষা আগের মতো নেই। আগের জুয়েল আর এখনকার জুয়েলের মধ্যে অনেক তফাৎ চলে এসেছে। আব্বু তুমি? আব্বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। জুয়েলের অঝোর ধারায় চোখের পানি আসতে থাকে। কতক্ষণ বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল মনে নেই। পেছনে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখে ওর বস, তারও চোখ ভেজা। তোর মা হাসপাতালে। কি? মায়ের কি হয়েছে? বস বলল, এই জুয়েল তাড়াতাড়ি গাড়িতে ওঠো, হাসপাতালে চলো। তারপর জুয়েল ওর বাবা আর বস গাড়িতে উঠলো। বাবা জুয়েলের হাত ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদতেছে। একটু পর হসপিটালে গেল, গিয়ে দেখে আম্মুকে স্যালাইন লাগিয়ে শুয়ে রেখেছে। কি হয়েছে আম্মুর? গত পরশুদিন স্ট্রোক করেছে। ডাক্তার কি বলেছে? ভালো হতে সময় লাগবে। পেছন থেকে বস বলল, আচ্ছা জুয়েল, আমার তো সময় কম, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি গেলাম, পরে কি হয় আমাকে জানিও। স্যার আমি না গেলে সমস্যা হবে না? না, আমি চালিয়ে নিব, তুমি মায়ের কাছে থাকো। ধন্যবাদ স্যার। বস চলে গেল। জুয়েল আর বাবা হাসপাতালের বাইরেই বসে আছে। আমারে মাফ করে দিস। মানে হঠাৎ এ কথা কেন বলছো? সেদিন তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলছি, সেজন্য তুই বেরিয়ে গেলি। একবারও ভাবলি না তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। আব্বু সেদিন তুই পৃথিবীর সেরা কাজটি করেছ। সেদিন যদি তুমি আমাকে বের করে না দিতে, হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতাম না, একজন ভালো মানুষ হতাম না, বাস্তবতা কি জিনিস বুঝতাম না, তোমাদের ভালোবাসা কি জিনিস বুঝতাম না। জানিস তুই চলে যাওয়ার পর তোর মা আর আমি তোকে কত খুঁজেছি। তোর জন্যই তোর মা অসুস্থ হয়ে গেছে, দিন নেই রাত নেই শুধু কান্নাকাটি করতো। আমিও তোমাদের অনেক মিস করেছি বাবা। বাবা আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
কিছুক্ষণ পর একটা ডাক্তার বাইরে এসে বলল জুয়েলের আম্মুর জ্ঞান এসেছে, ভেতরে যেতে পারবে। জুয়েল আর বাবা তাড়াতাড়ি ভেতরে গেল। এক অজানা আনন্দ বিরাজ করছে, কত বছর পর আম্মুকে দেখবে। ভেতরে গেল, আম্মুকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। হওয়ারই কথা, আম্মু ওর দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। আম্মুকে দেখে জুয়েলের পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। আম্মুর এই অবস্থা দেখে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আম্মুর কাছে যেতেই ওকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। জুয়েল ওর শক্ত করে ধরলো। এখন কেমন আছো? তুই আসছিস, এখন আমি ভালো না থেকে পারি বল? আর কোনোদিন ছেড়ে যাবি না তো? না গিয়ে কোনো উপায় আছে? আমার তো থাকার জায়গা নেই। বাবা কাঁধে হাত রেখে বলে, প্লিজ বাবা, আমাকে আর লজ্জা দিস না, মাফ করে দে আমাকে। আরে কি বলো এসব? তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তাহলে এ কথা বললি কেন? আজ থেকে বাইরে কোথাও থাকতে পারবি না, তোর ঘরে তুই থাকবি। মায়ের দিকে তাকিয়ে দেখে সে অসহায় দৃষ্টিতে জুয়েলের দিকে তাকিয়ে আছে, তাই আর না করেনি। তারপর জুয়েল আব্বু আম্মু নিজেদের বাসায় চলে গেল। আম্মু ওর পুরনো জিনিসপত্র সবগুলো সেই আগের মতোই গুছিয়ে রেখেছে। বিকেলবেলা জুয়েল আবার আগের বাসায় আসলো। চলতি মাসের বেতন দিয়ে দিল। তারপর সবগুলো মালামাল বাসায় নিয়ে গেল। পরের দিন যথারীতি অফিসে চলে গেল। বসকে সবকিছু বলল, তিনিও খুশি হলেন। বিকেলবেলা বাসায় গেল, দেখে আম্মুর রুমে বসে আছে। জুয়েল যাওয়ার পর ফ্রেশ হলো। তারপর আম্মুর সাথে বসে কথা বলতে শুরু করলো। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব বলল। তন্নির কথা বলল। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি তন্নিকে ভালোবাসিস? হয়তো। ওর জন্য সবসময় শূন্যতা অনুভব করি। কেন? ওর কি বিয়ে হয়েছে? মনে হয় না, হলে অন্ততপক্ষে একবার হলেও জানতে পারতাম। ওর বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার আছে? ওয়েট, তুমি এগুলো দিয়ে কি করবে? কিছু না। আচ্ছা শোন, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মানে? কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে কিসের মেয়ে দেখছো? বাসায় সারাদিন আমি একা, আমারও তো কথা বলার মতো কাউকে দরকার নাকি? আর একটা নাতি নাতনি থাকলে তো কথাই নাই, পুরো বাসা সব সময় গরম থাকবে। লাগবে না গরমের, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তাহলে আমি মারা যাওয়ার পর করিস। দূর, এগুলো বলো কেন, ভাল লাগে না। আচ্ছা তন্নির মায়ের নাম্বারটা দে তো। কেন? আরে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখেছে, আদর করেছে, তার সাথে একটু কথা না বললে হয়? ওকে উল্টাপাল্টা কিছু বলবে না আবার। আরে না, তুই নাম্বারটা দে। জুয়েল নাম্বার দিল। তারপরেই তন্নির মায়ের নাম্বার দিয়ে ও বাইরে বের হয়ে গেল। আম্মু মনে হয় কথা বলেছে। রাতের বেলায় বাসায় আসলো। কি রে, কোথায় ছিলি? এই তো বাইরে গিয়েছিলাম। তোর অফিস কয়টা বাজে? 9টায়। কেন? সকালে আমাকে আর তোর বাবাকে একটু তন্নিদের বাসায় দিয়ে আসতে পারবি? মানে ওই বাসায় গিয়ে কি করবে? তন্নির মা নাকি অনেক অসুস্থ, একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে নিয়ে তন্নিদের বাসার সামনে গেল। জুয়েল ওনাদের ভিতরে পাঠিয়ে দিয়ে আবার অফিসে চলে গেল। সারা দিন কাজ করে সানিয়ার আইমানের সাথে বিকেলবেলা আড্ডা দিয়ে বাসায় আসলো। এসে ফ্রেশ হয়ে রুমে বসে একটা বই পড়তেছে। আমার রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না, বই পড়ছি। কিছু বলবে? তোর বিয়ে। কি আমার বিয়ে মানে? তোর বিয়ে ঠিক করেছি। মানে কি? আমাকে জিজ্ঞেস করলে না? মেয়েটাকে কোথায় থাকে, কি করে সেটাও বললা না, সোজা বিয়ে ঠিক করে ফেললা। তোকে জিজ্ঞেস করার কি আছে? আমার ছেলের বউ কি হবে সেটা আমি ঠিক করব। কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে। তোর বান্ধবী। বান্ধবী মানে? কার কথা বলতেছো? তন্নি, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। কি তন্নির সাথে মানে? কেন, ওরে তোর ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, না করে দিচ্ছি। আরে দূর, তোমার আমি একবারও বলছি না করতে। তো কি করতাম? ও ভালো কথা, তুই যে পাত্র সেটা তন্নিকে বলতে নিষেধ করেছি। তো কি বলেছো? আসল কথা ওর বাবা মাকে বলেছি, ওরাও রাজি, কিন্তু বলেছি তোর কথা যাতে না বলে, অন্য ছেলের কথা বলতে। কিন্তু কেন? সারপ্রাইজ। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। দেখতে হবে না মা টাকার। হুম। আচ্ছা খেতে আয়।
তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল, কিন্তু খুশির ঠেলায় ঘুম আসছে না। যাই হোক, মনটা ফ্রেশ হয়ে গেল। তন্নিকেও বিশাল একটা সারপ্রাইজ দেওয়া হবে। এভাবে কিছুদিন গেল। শুক্রবারে সকালবেলায় সাদিয়া কল দিল। কিরে ফকিন্নি, ভুলে গেলি নাকি? আরে না, বল কেমন আছিস? এই তো আছি আগের মতোই। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, তন্নি কল দিয়েছিল, সবাইকে আসতে বলেছে, তোকেও আসতে বলেছে। আজকে বিকেলবেলা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসিস। কিন্তু আমাকে তো বলেনি, তোদের বলেছে তোরা যা। আরে তোর নাম্বার নাকি নেই ওর কাছে? তাহলে আমি যাচ্ছি না, যদিও কল করে তাহলে যাব। আরে এমন করিস কেন? সানি, আইমান, ফারিহা সবাই আসবে। আসুক, বাট আমি আসবো না যদিও কল না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওরে তোর নাম্বার দিতেছি। ওকে। কল রেখে বসে বসে খেলা দেখতেছে। কিছুক্ষণ পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। জুয়েল বুঝে গেল তন্নিই হবে। কয়েকবার রিং পড়ার পর ধরল। হ্যালো, কে? আমি। আরে আজব তো, আমিটা কে? আমি তন্নি। কোন তন্নি? কোন তন্নি মানে কলেজের। ও তো বল, কি হয়েছে? কল কেন দিছস? কেন, কল দিলে সমস্যা নাকি? অবশ্যই সমস্যা। আমার বউ অপরিচিত কারোর সাথে কথা বলতে না করেছে, তো বল কি হয়েছে? তন্নি চুপ করে আছে। ও যে রেগে আগুন হয়ে আছে সেটা জুয়েল খুব ভালো করেই জানে। বিকালে কলেজের সামনে আসিস, তোর সাথে কথা আছে তোদের সাথে। চেষ্টা করব। কলটা কেটে দিয়ে হাসতে লাগলো জুয়েল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে খুব আনন্দ করে রেডি হলো। অনেকদিন পর ওদের সাথে দেখা হবে। বিকেলবেলা সানি কল দিয়ে বলল ওরা সবাই চলে এসেছে। জুয়েল ইচ্ছে করে একটু দেরি করে গেল। যাওয়ার পর দেখে সবাই আছে। তনি ওকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। কিরে হারামির দল, কি অবস্থা তোদের? শালা এত দেরি কেন? আরে বাসায় কাজ ছিল। আচ্ছা চল ওই দিকে গিয়ে বসি। ওকে চল। একটু দূরে একটা ব্রিজের পাশে গিয়ে বসলো ওরা। সবাই মিলে হাসাহাসি করতেছে, বাট তন্নি চুপচাপ বসে আছে। একটু পর, তুই এবার বল, কি এমন কথা যে আমাদের সবাইকে একসাথে করলি? তন্নি ব্যাগ থেকে কিছু কার্ড বের করলো। জুয়েল দেখেই বুঝেছে বিয়ের কার্ড। সবার আগে একটা কার্ড জুয়েলকে দিল, তারপর একে একে সবাইকে দিল। তারপর বলল, এ মাসের শেষে আমার বিয়ে, তোদের দাওয়াত রইল, আশা করি সবাই আসবি। সবাই একসাথে কংগ্রাচুলেশনস জানালো। জুয়েল চুপচাপ কার্ডটা দিয়ে বাতাস করতেছে। আরে দোস্ত, তাহলে বিয়েটা করেই ফেলবি? কি করব, এখন তো আর বসে থাকার সময় না। আর কত ওয়েট করব? বাবা মা অনেক চাপ দিচ্ছে। ছেলেও নাকি ভালো চাকরি করে, তাই রাজি হয়ে গেলাম। তুই না কাকে যেন ভালোবাসতি? তোরে আমি বলেছি আমি কাউকে ভালোবাসি না মানে? হইছে, আর মানে মানে করিস না। এ তুই কখন করবি? কে আমি? আমি তো করে ফেলছি আরো আগে। সবাই জুয়েলের দিকে অবাক হয়ে তাকায়। আরে এত অবাক হওয়ার কিছু নাই, সত্যি করে ফেলছি। ওই আমাদের তো বললি না। বলার প্রয়োজন মনে করিনি তাই বলিনি। তুই এখনো আমাদের পর ভাবিস? আরে না, হুট করে হয়ে গেছে তাই বলার সময় পাইনি। খেয়াল করে দেখলো তন্নি রেগে লাল হয়ে আছে। জুয়েলের কথা শুনে আরো রেগে গেছে। চোখের মধ্যে পানি টলমল করতেছে। দেখে মনে হচ্ছে একটু পর কান্না করে দিবে। তারপর তন্নি বলল, আচ্ছা তোরা থাক, আমি গেলাম, বাসায় কাজ আছে। আরে কি বলিস, কতদিন পর দেখা হলো, একটু আড্ডা দিয়ে যা। না রে, অনেক কাজ, তোরা বিয়েতে অবশ্যই আসবি। তারপর বিদায় নিয়ে চলে গেল। জুয়েল ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সানি তাকে টোকা দিয়ে বলল, বন্ধু চেয়ে থেকে লাভ নাই, সে এখন অন্য কারো। সেদিন যদি অ্যাকসেপ্ট করতে তাহলে হয়তো বিয়েটা তোর সাথেই হতো। সালা বেশি বোঝে, এবার বোঝো কেমন লাগে। ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলো না। জুয়েল অনেক জোরে জোরে হেসে ফেলল। কিরে তুই হাসিস কেন, পাগল হয়ে গেলি নাকি? না, তোদের কথা শুনে। তুই পুরাই গেছস। শোন, আমি যে কথাগুলো এখন তোদের বলবো সেগুলো শুনলে তোরাও হাসবি অ্যান্ড অবাক হয়ে যাবি। ও রিয়েলি? তো বল, কি এমন কথা যেগুলো শুনলে আমরাও অবাক হয়ে যাব? তারপর জুয়েল পুরো ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করলো। বাবা মায়ের সাথে দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সবকিছুই বলল। তার মানে বিয়েটা তোর সাথেই হচ্ছে? কার্ডটা খুলে দেখ, কার নাম লেখা। তোরে তো ডাবল কংগ্রাচুলেশন। তুই ওরে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ, তোরাও কিছু বলিস না? তুই এক জিনিস মাইরি। আচ্ছা ঠিক আছে চল। এই ওয়েট, তোর আবার কি হলো? তন্নি মনে হয় রাগের মাথায় বিয়েটা করতেছে। কেমনে বুঝলি? ও তো নিজেই বললো নিজে থেকে বিয়ে করছে। আরে পাগলের দল, কার সাথে বিয়ে হচ্ছে সেটাই তো জানে না, নামটাও দেখেনি। ঠিক বলেছিস, কেমন যেন শুকিয়ে গেছে। ওই হারামিরা, ওরে নিয়ে এত কথা বলিস কেন? জানিস না ও আমার হবু বউ?
ওরে আমার ভালোবাসা রে, বেশি কথা বললে এখন তন্নিরে সব বলে দিব। আচ্ছা সরি, এখন কিছু বলিস না, সময় মতো সব বলিস। আচ্ছা ও তো এখন তোর বউ হবে, তবুও কেন কষ্ট দিচ্ছিস? কলেজের দিনগুলোর কথা ভুলে গেলি? এখন এগুলো মাথায় নিয়ে ঘুরিস? না ঘুরে কোনো উপায় আছে? যখন একা থাকি ওর অত্যাচারের কথা মনে পড়ে। আচ্ছা এগুলো বাদ দে, বিয়ের পর সারাদিন তো আদরের উপর রাখবা, তখন তো অত্যাচার করবা না। এই যে আয়মান যেমন সাদিয়ারে আদর করতেছে, সাদিয়াও করতেছে, কি একটা লাক্সারিয়াস লাইফ। উফ। সবাই একসাথে সানিকে থাপড়ানো শুরু করলো। হারামি, তুই কোনোদিন মানুষ হবি না। ও আচ্ছা, তুইও তো ফয়সালকে আদর করতেছিস। শালার কি পুরা কপাল দিয়ে দুনিয়াতে আইসি কে জানে। তোর কপালে বউ নাই। এভাবে অনেক মজা করলো সবাই, আনন্দ করে রাতের বেলায় বাসায় চলে গেল। খুব ভালো একটা দিন কাটলো। দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসলো। ফারিয়া আর সারিয়া তন্নির সাথে শপিং করতে গেল, সানিয়া রাইমান জুয়েলের সাথে। জুয়েলরা দূরে দূরে আছে, যাতে ভুলেও তন্নি কিছু জানতে না পারে। শপিং শেষে বের হচ্ছে এমন সময় গেটে তাকাতেই একটা টাসকি খেলো। দেখলো তন্নিও বের হচ্ছে। জুয়েল সানিয়া রাইমানকে ইশারা দিয়ে লুকিয়ে যেতে বলল। তারপর ওরা চলে যাওয়ার পর জুয়েলরা বের হলো। বাসায় গেল, সবকিছু নতুন করে সাজাচ্ছে। আস্তে আস্তে বিয়ের পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছে। আব্বু আর আম্মু সবাইকে দাওয়াত দিয়ে আসলো। জুয়েলও মোটামুটি ব্যস্ত, এটা ওটা করছে। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে আসলো। গায়ে হলুদের আগের দিন সানি, আয়মান, সারিয়া ফারিয়াকে কল দিয়ে দিঘির পাড়ে আসতে বলল। বিকেলবেলা ওরাও আসলো। কি রে, কি অবস্থা? এই তো মোটামুটি, তোরা কেমন আছিস? আমরা ভালো। আচ্ছা বল, কেন রেখেছিস? আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আরে ধুর, সেটা না, এমনি বললাম। আচ্ছা শোন, একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হন না কেন, নিজের কোনো বিশেষ কাজে বোকা হয়ে যাবেন, কিছু আপনার মাথায় আসবে না। যাই হোক, ওদের সাথে আরো অনেক কথা বললো। ফারিয়া বলল, আচ্ছা একটা জিনিস তো আমার মাথায় আসছে না। কি? কালকে তো তোদের দুজনেরই গায়ে হলুদ, তো আমরা দুই জায়গায় কিভাবে থাকবো? সিম্পল, ছেলেদের বাসায় হলুদ অনেক রাত করে হয়। তোরা তন্নির গায়ে হলুদ দিয়ে আমার সাথে আমার বাসায় চলে আসবি। আমার সাথে মানে তুইও যাবি নাকি? আমারেও তো দাওয়াত দিচ্ছে। হা হা হা। আর আমি, তুই এক জিনিস মাইরি, তোর কাজ নেই। সবকিছু গুছিয়ে যাব। কিন্তু এই চুপ থাক, সবসময় কিন্তু কিন্তু করিস কেন? এই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি নাকি? পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে সবকিছু সাজাতে শুরু করলো। লাইটিং দেখে কেমন যেন একটা দোলা দোলা ভাব চলে আসলো। সারা দিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। বিকেলবেলা সানি, আয়মান আসলো। ওরাও টুকিটাকি অনেক কাজ করলো। রাত 10টায় ফারিয়া কল দিল। কিরে, আসবি না? আসতেছি। তাড়াতাড়ি আয়, তোদের তন্নি খুঁজছে। ওয়েট, আসছি। রেডি হয়ে বাইকটা বের করে যেই বাইরে আসলো তখনই আম্মুর আগমন। কি রে, কই যাস তুই? তোমার বৌমাকে গায়ে হলুদ দিয়ে আসতে। হা হা হা। কি, নিজের গায়ে হলুদের খবর নাই, উনি যাচ্ছে বউয়ের গায়ে হলুদ মাখতে। যা বাসায় যা। আরে ধমকাও কেন, যাবো আর আসবো। তোর বাবা দেখলে চিল্লাচিল্লি করবে। কিছু করবে না, আমি যাবো আর আসবো। ওকে, সাবধানে যা। ওকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেল। জুয়েল ভাবলো, আমি মনে হয় একমাত্র জামাই যে নিজের বউকে হলুদ মাখতে যাচ্ছে। শালার এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আহা আহা। অবশেষে তন্নিদের বাসায় চলে আসলো। বাহ, অনেক দারুণ ভাবে সাজানো হয়েছে। জুয়েল ভেতরে গেলে তন্নির বাবা মা ওকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বউয়ের বাসায়। জুয়েল সালাম করলো। ওনারা হাসতেছে, হয়তো ওনারাও বুঝে গেছে সে কেন এসেছে। ভেতরে গেল, দেখলো তন্নিকে সাজাচ্ছে। ওদের দেখে ফারিয়া আর সাদিয়া বাইরে আসলো। কিরে, এত দেরি কেন? আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। তো পরে কেমনে আসলি? তোর কথা বলেছি, সাথে সাথে ছেড়ে দিয়েছে। এই কুত্তা পিলাই, তুই সবসময় আমার পিছে লাগিস কেন? হায় রে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবে? আচ্ছা জুয়েল শোন, বল। তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনালি কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে আবার কিসের কথা? আরে আজব, না শুনলে বুঝবি কেমনে কি কথা? আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। আমরাও আসবো নাকি? তোরা গিয়ে কি চুল ছিঁড়বি? যা গিয়ে দেখ বাবুর্চি ঠিক মতো কাজ করছে কিনা, না হলে গিয়ে পেঁয়াজ রসুনের খোসা ওঠা। তুই যা, আমাকে কেন বলছিস?
ওদের কথা শুনে জুয়েল হাসতে হাসতে ছাদে গেল। অনেকক্ষণ ধরে বসে আছে, তন্নি আসছে না। এই তো আসছে। বাহ, আজকে ওরে একদম অন্যরকম লাগছে। আবার ক্রাশও খেলাম। এই আমি কারে বিয়ে করতেছি ভাবতেই কাতুকুতু লাগছে। তন্নি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ের সাজে সেজেছে, পরনে শাড়ি দেখে মাথা নষ্ট লাগতেছে। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিল মনে নেই। ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসে। কিরে, কি দেখতেছিস? কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তুই কি কিছু বুঝিস না? কি বুঝতাম আমি? আমি সত্যিই তোকে ভালোবাসি, বিশ্বাস কর। এখন এগুলো বলে লাভ নেই, কালকে তোর বিয়ে। চল আমরা এখনই পালিয়ে যাই। কি তুই পাগল নাকি? পাগল হয়ে গেছি। দেখ, পাগলামি করিস না, লোকে দেখলে সমস্যা হবে। দেখুক, তাতে আমার কি? আমি সত্যিই তোকে ভালোবাসি, পারবো না আমি থাকতে। এ কথা বলে জুয়েলকে জড়িয়ে ধরে। বেচারা তো পড়ে গেল মহা বিপদে। অবশ্য ওর ভালোই লাগতেছে ওর জড়িয়ে ধরা দেখে, কিন্তু একটু ভাব নিল, ওকে দূরে সরিয়ে দিল, কারণ কালকে থেকে তো সব সময় ধরে রাখতে পারবে। ভাব নিয়ে ওকে বলল, তোর লজ্জা করে না বিয়ের আগের অন্য একটা ছেলেকেছি? তোর কি বিশ্বাস হয় না? আরে ধর, এগুলো কি বিশ্বাস করব? এগুলো হচ্ছে তোর ন্যাকামি। সো ন্যাকামি না করলেই ভালো হবে। আমি নিতে যাচ্ছি, তুই এই চোখ মুখ ঠিক করে নিচে আয়। মনে মনে বলল, বাহ, ফকিন্নি আসলেই আমাকে ভালোবাসে। এবার বুঝো জুয়েল কি জিনিস। অনেক তো জ্বালাইছিলা আমারে, দেখো এখন কেমন লাগে। জুয়েল নিচে চলে গেল। সানিয়া রায়মান ইশারায় জিজ্ঞেস করলো কি বলেছে। ও পরে বলবে বলে ইশারা দিল। একটু পর তন্নিও চলে আসলো। গায়ে হলুদ দেওয়া শুরু হলো। ওকে আরো রাগানোর জন্য জুয়েল সবার আগে স্টেজে উঠলো। উঠেই অনেকগুলো হলুদ নিয়ে ওর মুখে লাগিয়ে দিল। রেগে পুরো লাল হয়ে গেছে মেয়েটা। এদিকে সানিয়া রায়মান তালি দেওয়া শুরু করলো। ওদের দেখে অন্যরাও দেওয়া শুরু করলো। তারপর মিষ্টি খাইয়ে দিয়ে কিছু ছবি তুলে চলে আসলো। তন্নির চোখে স্পষ্ট পানি দেখতে পেল। তারপর সানিয়া, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই তাড়া লাগালো। জুয়েল ওদের বলল তাড়াতাড়ি রেডি হতে। আচ্ছা, তন্নিকে বলে যে মাথা খারাপ? ওরে বললে যেতে দিবে না? যদি আমাদের খুঁজে? খুঁজবে না, সবাই হলুদ লাগাতে লাগাতে 4টা বাজবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি। এখন তাড়াতাড়ি চলো, আব্বা কল দিচ্ছে। আমরা কেমনে যাব? বাইরে সিএনজি আছে, আমি, তুই আর ফারিয়া সিএনজিতে যাব, সানিয়া জুয়েল বাইকে যাবে। ওকে চল। তারপর জুয়েলদের বাসায় চলে আসলো। বাবা অনেকগুলো ঝাড়ি দিল। সেগুলো হজম করে জুয়েল গিয়ে রেডি হয়ে স্টেজে গিয়ে বসলো। তারপর শুরু হলো ওর ওপর 3য় বিশ্বযুদ্ধ। এক একে সবাই গায়ে হলুদ দিল। ফটোশুট এটা সেটা করতে করতে 5টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেল। 11টায় ঘুম থেকে উঠলো জুয়েল। সে গোসল করে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে গেল। আম্মু এসে বলল, ইরে, পাঞ্জাবি শেরওয়ানি না গায়ে দিয়ে এটা কি দিলি? আরে ওগুলো গাড়িতে থাকবে, ওগুলো গায়ে দিয়ে তন্নিদের বাসায় গেলে সে সব বুঝে যাবে। তোমরা সবাই চলে আসবে, শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। এটা কেমন কথা? আর কোনো কথা না বলে জুয়েল, সানিয়া, আইমান, সাদিয়া, ফারিয়া বেরিয়ে গেল। একটু পর তন্নিদের বাসায় গেল। দেখলো তন্নির রুমে অনেক ভিড়, মনে হয় ওকে সাজাচ্ছে। জুয়েল, সানিয়া, আইমান বাইরে ঘুরতেছে। সাদিয়া আর ফারিয়া ভেতরে গেল। লোকজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। হেই, আমার খিদে লাগছে। এই জুয়েল, আয় খেয়ে নি। পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে। আরে বেটা, পরে লজ্জায় খেতে পারবি না, এখন অল্প অল্প করে খেয়ে নে। তারপর আইমান আর সানি দুজনেরই টানাটানিতে খেতে বসলো জুয়েল। তখন প্রায় 1টা বাজে। ওরা খাচ্ছে এমন সময় ফারিয়া দৌড় দিয়ে ওদের কাছে আসলো। এসে তার কানে যা বললো তার শুনেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। তন্নি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলেছে। ভাতের প্লেট রেখে দৌড় দিল জুয়েল। ওর রুমে গিয়ে দেখে অনেক মানুষ। ভিড় ঠেলে ভেতরে গেল। তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে এমার্জেন্সিতে পাঠিয়ে দিল। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে কখনো কল্পনাই করেনি। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মু অজ্ঞান হয়ে গেছে। একটু পর ভেতর থেকে একটা ডাক্তার আসলো। সে তাড়াতাড়ি ওনার কাছে গেল। আপনার কে হয়? জি, আমার ওয়াইফ। এখন কেমন আছে? এখন চিন্তামুক্ত। ঠিক সময়ে নিয়ে এসেছেন। স্যালাইন লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিতরে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। ভেতরে গেল জুয়েল। তন্নি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। জুয়েল ওর পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির জ্ঞান আসলো।
ওর চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসলো। এমন করলি কেন? তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতাম না। বাঁচাইলি কেন আমারে? আমি তো তোর কেউ না। আমার জামাইরে বল আসতে। মানে মানে ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়েছিল? কি বলিস এসব? সত্যি বলছে। তুই একবারও বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখা? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। তো আমাকে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যা, আর আমি থাক তুই তোর সারপ্রাইজ নিয়ে। এখানে আসলি কেন? তোদের সাথে কথা নাই। আরে পাগলি, রাগ করিস কেন? জুয়েল্লা, তুই অনেক বড় মাপের হারামি রে। সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। সত্যি তোরে ছাড়া থাকতে পারবো না রে। জুয়েলও কিছু বলেনি। ওই এগুলো বাসর ঘরে গিয়ে কি করিস? আমার গা জ্বলে। এই মেহমানরা কিছু জানে? ওদের বলেছি তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেছিস। চল বাসায় চলে যাই। তুই আরো সুস্থ হ, তারপর। আরে ধুর, আমি ভালো আছি, চল তো। তন্নির বাবা মা এবং জুয়েলের বাবা মা গাড়ি নিয়ে আসতেছিল। এমন সময় তন্নিকে বাইরে বেরিয়ে আসা দেখে ওনারা এসে ওকে জড়িয়ে ধরলো। তারপর তন্নিদের বাসায় চলে গেল। বিয়ের সবগুলো কাজ শেষ হলো, কবুল টবুল বলাও শেষ। ওরে গাড়িতে করে বাসায় নিয়ে গেল। গাড়িতে ও জুয়েলের একটা হাত ধরে বসেছিল। এখন রাত 12টা। জুয়েল, সানিয়া আর আয়মান বাসার ছাদে বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় আম্মু আসলো। কিরে, তুই এখনো এখানে? মেয়েটা কখন থেকে বসে আছে, তার উপর সে অনেক অসুস্থ। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। আচ্ছা তোরা ঘুমিয়ে যা, অনেক রাত হইছে। আজকে কিছু করিস না, ও অসুস্থ। হারামজাদা। দোস্ত তুই যা, আল্লাহ হাফেজ। দেখে শুনে সবকিছু করিস। শালারা দুজনেই সুন্দর করে বাস দিয়ে দিল। জুয়েল এখন ওর রুমের সামনে দাঁড়িয়ে আছে। নিজের রুমে যেতে নিজেরই লজ্জা লাগছে। ধুর, এত লজ্জা দিয়ে কাজ হবে না, ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল জুয়েল। জুয়েল তাকিয়ে দেখে তন্নি একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। জুয়েল সামনে গেল। ওর ধারণা অন্যদের মতো তন্নিও সালাম করতে আসবে আর ও ওকে ধরে ফেলবে, কিন্তু সেটা আর হলো না। তন্নি একটা টান দিয়ে ওর ঘোমটাটা খুলে খাট থেকে নেমে শাড়িটা কোমরের মধ্যে গুজে বলতে লাগলো, এই হারামি কুত্তা বিলাই, এতক্ষণ কই ছিলি? জানিস না আমি ভয় পাই। এই সরি রে, ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গেছে টেরও পাইনি। বাহ, ঘরে বউ রেখে উনি বাইরে আড্ডা দিচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্লিজ রাগ করিস না, এবারের মতো মাফ করে দে। দিতে পারি, একটা শর্তে। কি? আমাকে একটা গান শোনা। দূর, আমি পারি না। কি বললি? এই না শোনাচ্ছি, তোকেও শোনাতে হবে। দেখা যাবে, আগে তুই শুরু কর। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। এই হারামি, এটা কোনো গান হলো? সুন্দর গান গা। দূর, আমি পারি না, তুই একটা শোনা। তারপর তন্নি ওর মিষ্টি কণ্ঠে একটা তাহসানের বন্ধু হও যদি এই গানটা শোনালো। জুয়েল তালি দিল। আর একটু নাচি। পাগল নাকি? আমি পারি না, তুই নাচ। আরে পারবি, হালকা একটা গানে নাচবো, আয়। তারপর উল্টাপাল্টা কিছুক্ষণ নাচলো ওরা। কি নাচলো নিজেরাও জানে না। চল ছাদে যাব, চাঁদ দেখবো। ওকে চল। ওই এইভাবে না, আমাকে কোলে করে নিয়ে চল। কি আর করা, আটার বস্তাটাকে কোলে নিয়ে ছাদে গেল জুয়েল। আল্লাহ, তুই এত ওজন! একদিনেই এই অবস্থা? বাকি সময় তো রয়েই গেছে। মানে? তনি আর কিছুই বললো না। দুজনে ছাদের এক কোণে গিয়ে বসলো। তনি জুয়েলের কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো, সাথে নানান রকম কথার ফুলঝুরি ফুটতে লাগলো। তারপর আবারও ওকে কোলে নিয়ে রুমে আসলো। এই শোন, আজ থেকে তুই টুকারি করে বলবি না, তুমি করে বলবি। আমি পারবো না। পারবি না মানে? কেউ যদি শোনে, মা নিজ্জত সব যাবে। আচ্ছা যা, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করেই বলবো। আই শোন। বল। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার টুইন বেবি হবে। হাসানি? তাহলে তো আমাকে ডাবল পরিশ্রম করতে হবে। মানে? একটার জন্য যে কাজ করা লাগে, দুইটার জন্য তার ডাবল করা লাগবে না? এই খবরদার একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। জুয়েল বাংলা সিনেমার ভিলেনের মতো একটা হাসি দিয়ে বলল, হু হা 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 হা। সুন্দরী, তোমার ডাক শুনে এখানে কেউই আসবে না। এই না, একদম না। জুয়েল ওরার কোনো কথা না শুনে হাত ধরে একটা টান দিল। তারপর হারিয়ে গেল অন্য একটা পৃথিবীতে।